আমার ছেলে আমাকে বলে ইনস্টাগ্রাম করো না, তুমি জানো না এই জেনারেশন তোমায় জানবেই না, এই জেনারেশন তোমায় চিনবে না। আলাম যে ওর থেকে বেশি লোক চেনে আমায়। 25 বছর পার হয়ে গেল, তাই তো? একদম। মৃগাঙ্ক ব্যানার্জি ভালো মানুষ বলে এত বছর টিকে গেছে। বুদ্ধবাবু এবং জ্যোতিবাবু একসাথে, জ্যোতিবাবু বিশেষ করে আশাটা এসছে এবং সেই সময় পলিটিক্যাল যারা মন্ত্রী সবাই এসছিল এবং আমার যেখানে সেদিনকে রাইটার্স বিল্ডিং অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছিল। আশা বস্তায় হিটের লিস্ট যখন বাংলা ছবির গান হয় দেখি অনেক গান আমার। তপন সিনহাকে যে সম্মান দেওয়া উচিত ছিল সেই সম্মান তপন সিনহাকে দেওয়া হয়নি, এটা আমার অভিযোগ। তাপস পাল, আমরা যদি বলি উত্তম কুমারের পর যদি সেই সুপারস্টার হয়েছে তাপস পাল হয়েছে। দেবশ্রী রায়ের সঙ্গে যখন আমরা কাজ করেছি একসঙ্গে কথা ছিল না। অভিষেক খুব সুন্দর ছিল, মানে হিরো হিসেবে হিরো লুক ছিল একদমই। ফিল্মে রাজনীতি থেকে বেশি। তো এখন শতাব্দী রায় জিন্দাবাদ। শতাব্দী রায় জিন্দাবাদ, দুটোই আমার নাম। নমস্কার, অডিশনে আপনাদের স্বাগত। আপনার সঙ্গে আমি দেবপ্রিয়। এই মুহূর্তে এমন একজন আমার সঙ্গে রয়েছেন যার নামের সঙ্গে একটা ব্যক্তি, একটা সময় জড়িয়ে আছে, তার প্রভাবটাও সেরকমই। শতাব্দী রায়। শতাব্দী, ওয়েলকাম। শতাব্দী নামটার সঙ্গে তো মানে 100 বছর তো মানে অ্যাকচুয়ালি বছর হিসেবে না, আমি যদি বলি প্রভাব ব্যক্তি, তো মানে এই যে মানে ব্যাপ্তিটা কি বাবা মা কি ভেবেছিলেন যে এরকম মানে ব্যাপ্তি থাকবে বিভিন্ন ক্ষেত্রে, মানে একাধারে অভিনয়, কবি সত্তা, রাজনৈতিক সত্তা? জানি না, মানে নিশ্চয়ই যদি আমরা পরজন্ম আগের জন্ম বিশ্বাস করি, আগের জন্মে পুণ্যের ফল হতে পারে। বাবা মার ভালো মানুষ ছিল, বাবা আছে ভালো জন্যে আমার ভালো হওয়া, আর বাকি তো ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বরের অসীম অসীম কৃপা। এই জায়গা থেকে যে আমার এই আজকে এই লাল শাড়ি দেখি আমার যেটা মনে হয়েছে যে আমার মনে পড়ে যাচ্ছে যে যে গানটা একদম ফুলকা লাল। আমি লাল পরলেই পাবলিক থেকে বলবে ফুলকা লাল হয়, আর নয় বলবে লালপান বিবি। লালপান বিবি, এই দুটো আমরা একদম মানে লাল কিছু পড়লেই ওরা আরম্ভ করে দেয়। মানে লাল খুব ফেভারিট আমরা জানি, যারা জানে শতাব্দী রায়কে যারা চেনে জানে যে লাল শতাব্দী রায়ের ভীষণ ফেভারিট। তো আজকেও মানে কি মানে এতদিন পর না কি লালটা কি সেরকম সেরকম কি দেখো? না না, সেরকম ভাবে দেখি না। লালটা আমার খুব পছন্দের কালার এবং ভালো লাগার জন্যই পড়া, মানে ওটা ওই শুভ অশুভ ওটা মেন করে। অনেকে তো বলে কালো অশুভ, অনেকে কালো পড়ে। আমার মা তো একদম পছন্দ করতো না, বা অনেকে আমার কিছু বন্ধু বান্ধব, আমার পলিটিক্যাল কলিগও আছে যারা সুতো থাকলেও কালো পড়ে না, কিন্তু আমি পড়ি, আমি ভালোবাসি। আমি আমার মাথায় নিই না, যদি নিই তাহলে পড়তে পারবো না, ওই জন্য। তো এই যে লালপান বিবি যে এখনো বলে, সেটা কেমন? লালপান বিবি, লালপান বিবি আসলে এত বড় হিট না, সেটা তখনকার সময়ে ডাবল রোল অ্যাকশন, আর আমি প্রথম অ্যাকশন হিরোইন হিসেবে প্রকাশ, এবং সেটা এত ভালোভাবে সাকসেস হয়েছিল। তো সেই জন্য যে কোনো ভালো কাজ যুক্ত হয়ে যাওয়া এবং সেইটা মানুষ মনে রাখাটাই তো অ্যাচিভমেন্ট। এটাই আমি বলছিলাম যে মানে শতাব্দী নামটা কেন বলছিলাম যে ব্যাপ্তি, মানে এতদিন পরেও যে আলোচনা হচ্ছে বা আলোচনা হয়, যেটা এখন অনেক অনেক ক্ষেত্রেই বা মনে করা হয় যে হয়তো হচ্ছে না, বা মানে হয়তো 5 বছর 10 বছর মানে সেলফ লাইফ আর কি কম। তো সেইটা কি মনে হয়, সেটা মানে এরকম কি সবকিছু ক্ষেত্রেই কি হয় মানে সেলফ? না, সেটা আমার মনে হয় যে অনেক সময় ভেবেছি, ধরো যে যদি আমি ধরো 15-20 বছর প্রপারলি ছবি করিনি, তাহলে লোক মনে রেখেছে, যেটা টিভির দৌলতে হয়তো বা সবসময় টিভি দেখে, বা এই আমার যারা আমার কলেজ পালিয়ে সিনেমা দেখতো আমার, তারা এখনো যে বয়সে পৌঁছেছে তাদের সঙ্গে দেখা হয়, তারা কথা বলে, তারা যে মনে রেখেছে, এখনো পোস্ট করলে তাদের ভালোবাসা প্রকাশ করে, তার মানে এতদিন কাজ না করার পরেও যে মনে রাখা, তার মানে যে কাজগুলো সেগুলো দেখে মনে টাচ করেছিল বলে হয়তো তাদের। আর একটা নতুন দর্শক তৈরি হয়েছে, নতুন প্রজন্ম উঠে আসছে, যারা অনেকে আবার শতাব্দী রায়ের অভিনয় দেখেইনি। তো সেটা কি কোথাও একজন অভিনেতা হিসেবে সেই লোকটাও আছে
যে আমি একটা নতুন জেনারেশনকেও ছোবো, অবশ্যই পুরনো যারা আছে তারা তো থাকবে, ফিরছে, দেখবো, মুখিয়ে থাকবে কিরকম কোথাও। অনেক বেশি লোকের কাছে পৌঁছানো আগে আমার ছেলে আমাকে বলে ইনস্টাগ্রাম করো না, তুমি জানো না এই জেনারেশন তোমাকে জানবেই না, এই জেনারেশন তোমাকে চিনবে না। আলাম যে ওর থেকে বেশি লোক চেনে আমায়, বলে না যারা চেনে এরা চেনে না, এদেরকে তোমার চেনানো দরকার, এগুলো আমাকে শেখায়ও, আমি যদি শিখি না। তাহলেও তো সেই হিসেবে যদি বলো, হ্যাঁ আমি নিশ্চয়ই চাইবো যে এই জেনারেশন আমাকে জানুক, আমার কাজ জানুক। সেটা তো যে কোনো শিল্পীর ক্ষেত্রেই প্রাপ্তি, এবং যে কোনো শিল্পী সেটা চাইবে যে তাকে অনেকগুলো জেনারেশন মনে রাখুক। একেবারে। আর লালে একটা জিজ্ঞেস করবো যে লোকজন মানে লাল এত লাল পরো, লাল গাড়িও ছিল, হ্যাঁ আমরা যারা অনেকদিন দেখেছি তারা জানি যে লাল গাড়িও ছিল। তো এই লালের প্রতি তো মানে সবুজে যাওয়ার পর আর কি, সেটা অনেকে বোধহয় ভেবেছিল যে মা লাল পড়তে বারণ করবে হয়তো, লাল বা না। দেখো দুটো জিনিস হয়েছিল, আমার নিজের তখন একটু অস্বস্তি লাগে। প্রথম আমি যখন তৃণমূলের এমপি হলাম, তখন আমার একটু লালকে নিয়ে একটু কোথাও অস্বস্তি লাগতো না তা নয়। ওই লাল গাড়িটা বিক্রি করে দিয়েছিলাম ওই শুধু ওই অস্বস্তি থেকে, লাল গাড়ি থেকে নামছি বলে। কিন্তু তারপর আমাকে মমতা ব্যানার্জি দিন বলেছিলাম যে এরকম লাল পড়লে কি হবে, লাল বললো না কিচ্ছু হবে না, তুমি পড়ো, তুমি যেটা মনে করো পড়বে, কোনো আপত্তি নেই, কোনো বাধা নেই। তো আমি যখন বললাম যে নেত্রী যিনি এটা বলছেন, তো তারপর থেকে আমি আবার নর্মালি লাল পড়া শুরু করে দিয়েছি। লাল গাড়িটা আর কিনিনি, কিন্তু করেছি লাল পড়েছেন, কিন্তু সিনেমায় গ্রিন সিগন্যাল রয়েছে কিন্তু মানে যারা পরিচালক তাদের জন্য গ্রিন সিগন্যাল হয়ে গেছে, যে রাস্তা খুলে গেছে। তো মইনা কি মানে অসাধ্য সাধনটা করলো কি করে, কি কারণে? অবশ্যই আমরা তো স্ক্রিপ্টের চয়েস, এত বছর পর একটা স্ক্রিপ্ট চয়েস করা, সেই সময় এখন ধারা পাল্টে গেছে, তো মানে কি কি টাচ করলো গেল যে সবার কাছে? একটা হচ্ছে মৈনাক এই প্রজন্মের পরিচিত পরিচালক, সবাই ওর ছবি পছন্দ করে, সেটা একটা নিশ্চয়ই ভাবনা যে হ্যাঁ ওরা কি করছে, ওরা কিরম করছে, সেই কাজটা আমি ওদের সঙ্গে মিশি, দেখি কি হয়। এবং এখনো পর্যন্ত বলছি যে এখনো কিন্তু আমি মৈনাকের ভরসায় ছবিটা করেছি। ওকেই ছবি করে আমি ওকে বলেছি যে তুমি কিন্তু যা বলছো আমি করছি, যেরম বলছো অ্যাক্টিং এর ধারাকেও যেরম ভাবে, আমি হয়তো কোথাও লাউড চেয়েছি, ও বলেছে না করবে না লাউড, আমি ঠিক আছে তুমি যা বলছো, আমি কিন্তু তোমার ভরসায় করছি। এবং আমি ছবিটা সিনেমা দেখতে পেলে আমি তখন বুঝতে পারবো কি করেছি, কেন করিয়েছে বা কি হয়েছে, আমার নেই। কিন্তু ছবির কনসেপ্ট আমার কাছে আছে। কিন্তু যেহেতু হরর ফিল্মে তুমি স্ক্রিপ্ট পড়েও এক্স্যাক্টলি ডিরেক্টর ছাড়া কেউ বুঝতে পারবে না যে কোথায় কি কি জায়গাগুলো হচ্ছে, তুমি ইমোশন যেগুলো সম্পর্কগুলো সেগুলো আমি ক্লিয়ার, সেগুলো আমি জানি কিভাবে হয়েছে, কিভাবে করেছি বা কিভাবে করতে চেয়েছি সেটা। এবং এই ধারার এই সময় অন্য কিছু করা তো ভালোই লাগার কথা সেটা। আর ইম্পর্টেন্ট হচ্ছে সময়টা ম্যাচ করিয়েছে। আমার যে সময়, যে পার্লামেন্ট, দিল্লি, বীরভূম মিলিয়ে যে সময়টা করা সম্ভব, সেটা ওর অ্যাডজাস্টমেন্টে এসছে বলে সেটা সম্ভব হয়েছে। আরেকটা আমি দেখলাম এখন কাজ করতে গিয়ে, যে যেহেতু এত কম সময়ে ছবি হচ্ছে, স্প্যানটা এত কম, তার ফলে কাজ করলেও করা যেতে পারে যদি ডেটটা ম্যাচ হয়। কারণ আগে আমাদের সময় 35 দিন, 40 দিন, 60 দিন অবধি ডেট লাগতো, সেটা কিন্তু বার করা খুব কঠিন। তো সেখানে যদি এখানে 15 দিন, 20 দিন, 10 দিন হয়, সেটা কিন্তু যদি ভালো লাগা কাজ করে তাহলে এই ডেটটা বের করা সম্ভব। দিদি জানার পর কি বলেছিলেন? দিদির সঙ্গে এখন ওই নিয়ে কথা হয়নি। সিনেমা করতে জানেন, সিনেমা করছি বলে তারপরে সিনেমা নিয়ে কোনো কথা হয়নি। মঞ্চ সেদিনকেই সৌগত রায় ওরা বললেন যে সিনেমা করছো, ও বললো মৈনাক ভৌমিকের ছবি, মৈনাক তো ভালো ডিরেক্টর। আমি তখন ভাবলাম যে ঠিক আছে, মানে এরা ঠিক করেছি। এটা থেকে যেটা জিজ্ঞেস করবো, শতাব্দী রায় কি ডিরেক্টর অ্যাক্টর? সবাই অ্যাকচুয়ালি তাই হওয়া উচিত, কিন্তু হয়তো না। হ্যাঁ না, কারণ এই জন্য হওয়া উচিত, কারণ একটা ছবি সম্পর্কে কি ভাবছে, আমি কখন তাকালে ও যখন স্ক্রিপ্টটা লিখছে বা ও যখন স্ক্রিপ্টটা ছবিটা ভাবছে, তখন তো ওরই সন্তান সেটা। ও জানে আমি কোথায় তাকালে ও চাইছে কোথায়। আমি তো এরকম তাকাতে পারি, এরকম তাকাতে পারি, এরকম তাকাতে পারি, কিন্তু ও জানে আমার কোন তাকানোটা এই ক্ষেত্রে প্রয়োজন, সেটা ও ইউজ করবে। এবং সেটার জন্য ডিরেক্টর, অ্যাক্টর হওয়া খুব প্রয়োজন, কারণ তোমাকে উপর ডিপেন্ড করতেই হবে ও কি চাইছে। তুমি তো তোমার ক্যারেক্টারটা নিয়ে ভাবছো, তুমি তোমার ক্যারেক্টার নানা রকম শেড দিতে পারো, কিন্তু টোটাল ছবিতে কি এফেক্ট আসছে। আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি,
আমার কোস্টার অন্য ফোনে কথা বলছে, ধরো একটা কোনের ফোনের সিকোয়েন্স, আমি এই ফোনে কথা বলছি, ওই ফোনে আমি তো জানি না কি কথা বলছে, আমার অ্যাসিস্ট্যান্ট এটা কিউ দিচ্ছে, আমি ডায়লগ বলছি, ডিরেক্টরই একমাত্র জানে যে ওখানে ও কিভাবে কথা বলবে, কোন স্পিচে কথা বলছে, আমি সেটা কোন ভলিউমে আমি আছি কি না, বা আমার করাটা দরকার কি না ডাইরেক্ট বলাটা দরকার, সেটা একমাত্র ডিরেক্টর জানে। তো সেই জন্য ডিরেক্টর একটা হওয়াটা ডিরেক্টরের জন্য ভালো এবং অ্যাক্টরদের জন্যও ভালো। এখন তো এখন নিশ্চয়ই সবসময় বলা হবে ফিল্ম হচ্ছে ডিরেক্টরস মিডিয়াম, কিন্তু আপনি যখন সিনেমা করছেন সেই সময় হচ্ছে মানে আপনি যখন সুপারস্টার তো নিশ্চয়ই, কিন্তু তারপরে যখন মানে তখন তো নায়ক নির্ভর ছিল, কিন্তু অনেক ক্ষেত্রেই শোনা গেছে বা শোনা যায় যে নায়ক কাচি করে দিয়েছে নায়িকার রোল, তো সেটা কতটা ফেস করতে হয়েছে সেটা এখন জানি না কতটা রোল কাচি করার করেনি রোল কাচি করেনি। আমার মনে আছে তার ছবিতে শয়তান বড় ছবি করেছিলাম, তাদের 3 জন হিরো ছিল, তাপস পাল, প্রসেনজিৎ, চিরঞ্জিত, সাংঘাতিক। আর আমি সেফ জোন ছিলাম, আমার কোনো কম্পিটিশনের ব্যাপার নেই, আমার রোলটা বেশি হচ্ছে কি কম হচ্ছে, আমার রোলটা খুব ইন্টারেস্টিং ছিল, রেপ হচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, খুব চুলবুলি রোল, খুব ভালো ক্যারেক্টার, কোনো অসুবিধা নেই, আমি নিশ্চিন্ত ছিলাম। ছিল প্রবলেম এই 3 জনের প্রবলেম এই জন্যে যে ক্লাইম্যাক্সটা কি হবে, কে ভিলেনকে মারবে, তাই তো। তাপস পালের রোলটা সারা রোলটাই ছিল টিমিট, মায়ের কথা শুনে চলে, বাবার কথা শুনে করে, কিন্তু চরিত্রটা করেছিল কারণ ক্লাইম্যাক্সে গিয়ে ও মারবে ভিলেনকে, ওই জন্য উনি রাজি হয়েছিলেন। চিরঞ্জিতের কারণে রাজি হয়েছিল, প্রসেনজিতের কারণে রাজি হয়েছিল। তো ক্লাইম্যাক্সে গিয়ে 3 জনের মধ্যে প্রবলেম শুরু হয়েছে কে মারবে বলে, তখন আমার মনে আছে ডিরেক্টর যেটা করেছিল 3 জনকে দিয়ে ক্লাইম্যাক্স করেছিল, 3 জনই মারছে মারো চিজার মতো মারো মেরেছিল, এবং আলটিমেটলি যে চেয়েছিল সেটা কি ডাবিং মধ্যে করে নিয়েছিল যে এটা তুমিই মারছো, কিন্তু ক্লাইম্যাক্সে গিয়ে শুটিং এ যেটা চেয়েছিল বা ডিরেক্টর যেটা ভেবেছিল ফাইনালি গিয়ে মানে তাপসদার ইয়েতেই আর কি শেষ হচ্ছে। হ্যাঁ, তো সেরকম এটা মজার ছিল, আমি ব্যাক সিটে আছি, আমি দেখছি, আমার তো খুব সেফ জোন ছিল, হয়তো আমরা 3 জন হিরোইন থাকলে একই হতো হয়তো, বা সেই জায়গাটা হয়নি, কিন্তু হয় মানে এটা কিন্তু সবসময় সেলফিশনেস নয়, একটা যে শিল্পীদের একটা এক্সট্রা ইমোশন কাজ করে, এক্সট্রা ওয়ারিড হয়ে যায় যে আমার থেকে বেটার কেউ হচ্ছে কিনা, সেটা যে কোনো চরিত্রে, সেই জন্য হয়তো বা শিল্পীরা অনেক বেশি সেন্সিটিভ, অনেক বেশি এইগুলোর ক্ষেত্রে কনসিয়াস। কিন্তু কিছু মানুষ হিসেবে খারাপ যে শিল্পী, তারা সব ক্ষেত্রেই খারাপ, তারা তো অন্যের চরিত্র কাটবে, তার স্টারডাম থাকলে সে অন্যকে বাদ দেবে, যার প্রবলেম হবে সে চাইবে না আমার থেকে ও ক্লাব পাক বেশি, কিন্তু যারা অ্যাকচুয়াল শিল্পী তারা কিন্তু সামনের অ্যাক্টরকেও প্রেফারেন্স দেবে, কারণ সেও প্রেফারেন্স পাবে। এই জায়গা থেকে বলবো যে আমার একজন শিল্পীর সঙ্গে আপনি কাজ করেছেন, অভিষেক চ্যাটার্জি, উনি মারা যাওয়ার পর খুব সবাই বলতে শুরু করলো যে ওনার কি বলে ওনাকে কাজ করতে দেওয়া হয়নি, সুযোগ দেওয়া হয়নি, তো আপনি দেখো অনেক এই অবশ্যই তার মানে অভিযোগের আঙুল বড় বড় নামের দিকে গেছে, মানে তোলা হয়েছে ওনারা বলেছেন আর কি। না, একটা অভিষেকের মৃত্যুটা আমার কাছে খুব দুঃখের, মানে খুব মিস করার জায়গা। আর দ্বিতীয়ত আমি জানি না কি কারণে, কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় অভিষেক খুব সুন্দর ছিল, মানে হিরো হিসেবে হিরো লুক ছিল, একদমই ভালো অ্যাক্টর ছিল, কোথাও কোনো ডিসিশনে ভুল, কোনো গাফিলতি, কোনো ভুল সিদ্ধান্তের জন্য বোধহয় ও এত ছবি হিরো হয়েও, সেকেন্ড হিরো হয়েও মানে কাজ করেছে, সেটা হয়তো কিছু ক্ষেত্রে ডিসিশনের ভুল হতে পারে, মানে ক্যারেক্টার চুজ করার সময় বা আমি এটা করব কি করব না সেটা ওর চুজ করা উচিত ছিল, সেটা আমার মনে হয়। এবং বাদবাকি এই সেটা তো থাকেই, সেটা সব জায়গায় আছে, স্বজন পোষণ বা ফিল্মে রাজনীতি থেকে বেশি। হ্যাঁ, বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাস করি। বেশি রাজনীতি হয় রাজনীতিতে। হ্যাঁ, রাজনীতি জানো, তুমি রাজনীতি করছো, তুমি তো সিনেমা জানো রাজনীতি করছো কিনা, কিন্তু তুমি আড়াল থেকে করছো, তুমি ম্যানিপুলেট করছো। ম্যানিপুলেশনটা যদি রাজনীতির আখ্যা দেওয়া যায়, ম্যানিপুলেশন সবাই করেছে। আর যারা বলে রাজনীতিতে অভিনেতাদের থেকে রাজনীতিতে নাকি বেশি অভিনয় হয়, আপনি তাদের কি বলবেন?
রাজনীতিবিদদের অভিনয় হ্যাঁ, মানে অভিনেতাদের থেকে রাজনীতিবিদরা বেশি অভিনয় করেন। হ্যাঁ, ওরা বেশি অভিনয় করে, এরা বেশি রাজনীতি করে, ব্যাপারটা ব্যালেন্স হয়ে গেছে। রাজনীতিবিদরা বেশি অভিনয় করে, আপনি দেখো ওদের তো করতেই মানে করতে হওয়া মানে এত মানুষকে নিয়ে ডিল করতে গেলে ধরো কিছু আমি মানে আস্তে আস্তে অ্যানালিসিস গুলো আসছে আমার বয়সের সঙ্গে সঙ্গে, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে। ধরো একসময় আমার মনে হতো যে এই লোকটা আসছে সত্যি কথা বলছে না কেন, এই রাজনীতিবিদরা বা এমএলএ এমপি বা কাউন্সিলর সত্যি করে বললো না কেন, তার বলছে না। ধরো আমি বলি আমি কিছু কেয়ার করি না, আমি বলি ওরা আমাকে বোঝে। হয়তো এরকমও যে এমন ডিমান্ড নিয়ে আসে তুমি তোকে বুঝিয়েও পারবে না যে কেন আমার পক্ষে সম্ভব নয়, তখন ওদের তোদের অনেক কাজ আছে, তখন বলে ঠিক আছে, এরকম হতে অনেক রিজন থাকতে পারে। আর কিছু মানুষের অভ্যেস হয়ে যায় মিথ্যে কথা বলা, সেটা অভ্যেসে মিথ্যে বলে, সেটা আপনি প্রতিশ্রুতি দিতে পছন্দ করেন? একদমই না, একদমই। যে প্রতিশ্রুতি রাখতে পারবো না সেটা দিয়ে তো লাভ নেই। প্রতিশ্রুতি দেব না, না না, যদি আমি যেটা আমি শিওর, ধরো আমি আজকে বললাম এই লাইটটা আমি এই এলাকায় আমি হাইমাস লাইট দেবো, কিংবা এই রাস্তাটা আমি করে দেবো, আমি জানি করে দেবো কারণ আমার কাছে ফান্ড আছে, আমি সাইন করলে হয়ে যাবে, আমি করে দেবো, আমি বলে আসবো হ্যাঁ করছি, হ্যাঁ। আর আমি যদি রেলের রাস্তা, ফরেস্টের রাস্তা, আমি জানি আমাকে রিকোয়েস্ট করতে হবে, সেই রিকোয়েস্টটা সে রাখতেও পারে নাও রাখতে পারে, আর কতদিন রিকোয়েস্ট করে সে রাখবে তাও আমি জানি না, সেখানে আমি কমিট করি না, আমি চেষ্টা করবো, কারণ এটা আমার হাতে নেই। তার মধ্যে হয়ে গেলে খুব ভালো, আমি চেষ্টা করে যাচ্ছি করবো। যে বীরভূমে নাকি শোনা যায় নাকি, আমি মানে অনেক বছর ধরে শুনছি বিক্ষোভ হচ্ছে, হচ্ছে, কিন্তু প্রতিবারই দেখি একদম মানে ভালোভাবে জিতে ক্ষমতায় মানে এইটা কিভাবে দেখেন যে মানে সবসময় ইলেকশনের আগে শোনা যায় যে হ্যাঁ সব জায়গায় ঘিরে বিক্ষোভ বা হচ্ছে, কিন্তু ফাইনালি আমি তো রেজাল্টে কোনো মানে নড়চড় হয়নি, রেজাল্টে নড়চড় নেই, বাস্তবতায় নড়চড় নেই, যেটা হচ্ছে তোমাদের মিথ্যে বলা, ওই মিথ্যে অভ্যেসে চলে, সেই তোমাদের মিডিয়ার হচ্ছে অভ্যেস মিথ্যে কথা বলা, সেই অভ্যেসটাকে মানে আমি তো এটা এবার লাস্ট যেটা করেছিলাম সেটা হচ্ছে অন্য, যে ওরা ধরো গাড়িতে দেখার জন্য ভিড়, সেলফি তোলার জন্য ভিড়, বা বললো দিদি এই রাস্তাটা হয়নি, আবেদন, সেটাকে ওরা সাউন্ড করে দিয়ে বললো বিক্ষোভ দেখাচ্ছে, গাড়ি আটকে ধরেছে। আরে গাড়ি আটকে ধরে এখনো পর্যন্ত কথা বলার জন্য, সেলফি তোলার জন্য গাড়ি আটকায়, ওরা বলছে ওটা ওই জন্য আটকেছে। এবার আমি যেটা করি, এবার আমি চালু করে করবো, আমার ক্যামেরা রাখি, পুরো রেকর্ড করো, এবার তুমি দেখাও কি দেখাচ্ছ, আমি সঙ্গে সঙ্গে তুমি কি পোস্ট করছো আমি সঙ্গে সঙ্গে পুরোটা পোস্ট করি, দেখো কি হয়েছিল, কি তাতে অসম্ভব মিথ্যে। মানে এই যে তুমি যে বিক্ষোভের কথা বলো, আমার লাইফে সত্যি কথা আমি কিন্তু বিক্ষোভ যাকে বলে আমি কিন্তু পাইনি। আর এই যে সেলফির যে ভিড়টা, এটা কি অভিনেত্রী নেত্রী না দুটোই, মানে এই ভিড়টা আছে ভালোবাসার মানুষ, ভালোবাসা মানে নেতা নেত্রী অভিনেত্রী দু রকম, হ্যাঁ ভালোবাসে, এই মানুষটাকে ভালো লাগে, এই মানুষটা সেই ভালোবাসার জায়গা থেকে। এবং আমিও বীরভূমের মানুষের কাছে আমার বলতো বীরভূমে ভালো, যে কোনো বীরভূমে খারাপ খবরে আমি দুঃখ পাই, মানে এত অ্যাটাচ আমি হয়ে গেছি, যে কোনো ভালো খবরে আমি খুশি হই, যেটার মধ্যে আমার কোনো অবদান নেই, সেই ভালো খবরে আমি খুশি। আচ্ছা বীরভূম, আচ্ছা বীরভূম, ঠিক না, আমিও যাবো শিউরিতে, যেহেতু আমার কাছে এবার ঠিক করেছি, এবার যাবো আমি কোনো। আরেকটা যেটা বলার, আমি যদি ভুল না করি 1 মে 25 বছর পার হয়ে গেল, তাই তো? একদম 1 মে 25 বছর পার হয়ে গেছে, যে যার বিয়েতে কিন্তু মানে এখন আমি জানি একজন 2-3 জন পিসি সরকারের মেয়েদের বিয়ে পেপার সম্বন্ধ হবে, সেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, কিন্তু আজ থেকে 25 বছর আগে পেপারের সম্বন্ধে বিয়ে হয়েছে, তো সেইটা একটু গল্পটা কি মানে অনেকে আসলে পেপারের সম্বন্ধে দেখে আমার বাড়ি থেকেও পেপারে দিয়েছিল, আমার হাজবেন্ড মৃগাঙ্কের বাড়ি থেকে পেপারে দিয়েছিল, দিয়ে তারপরে আসলে কি হয় আমি ঠিকঠাক পছন্দ করে উঠতে পারিনি, এবং আমার কাছে সেই সময় ক্রেডিট মানে সম্বন্ধ থেকে বিয়ে, তার মানে মেয়ে খুব ভালো মেয়ে, মানে এরকম একটা ইমপ্রেশন নিজের তৈরি হয়েছিল, কিন্তু সেটা নয়, মানে এখন মনে হয় যেটা ওই ইমপ্রেশন দেওয়ার কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না। তো এবং বাবা মাকে খুশি করা, মার খুব মানে মা খুব জাত ধর্ম এগুলো খুব মানতো, এবং মায়ের খুব মানে মায়েরও খুব ক্রেডিট ছিল যে আমার ছেলে মেয়ে লাভ ম্যারেজ করে, আমার বাবা লাভ ম্যারেজ করেছে অত বছর আগে, হ্যাঁ, কিন্তু তার ছেলে মেয়ে করেনি, এটা তার কাছে খুব ক্রেডিট ছিল, সেই ক্রেডিটটা আমি দিতে পেরেছিলাম। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই সম্বন্ধ দেখে বিয়েটা
তখন আমার কাছে মানে আমি হতে পারে আমার জগৎ খুব কম ছিল এবং প্রচুর রেস্ট্রিকশনে থাকতাম বলে মানে চুজ করা বা বিয়ে করার মতো সেই বা এখন যেরকম আমার 12 বছরের মেয়েও বলতে পারে যে আমি এরম বিয়ে করব, এরম ইনকাম করব, আমি ওর সঙ্গে থাকবো, সেটা আমার 32 বছর গিয়েও বলতে পারতাম না, মানে সেই জায়গা। তো সেখান থেকে একটা, আর ওই বিজ্ঞাপন দেখে ওদের বাড়ি থেকে আমার বাড়ির সাথে যোগাযোগ করেছিল। আর তখন আমার হাজবেন্ডরা বাইরে থাকতো, বিদেশে থাকতো, ওখানে পড়াশোনা করেছিল, করে এখানে এসেছিল। আর তখন অনেকগুলো সম্বন্ধ থেকে চুজ করা হয়েছিল, করে 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 দুটো ফ্যামিলিকে চুজ করা হয়েছিল। তার একটা ফ্যামিলিতে অনেকগুলো ভাই বোন পাশে থাকে এরকম একটা ছিল। শ্বশুর শাশুড়ি ভীষণ কনজারভেটিভ কথা বলে মনে হয়েছিল, মানে শাশুড়িকে চুপ করাচ্ছিল শ্বশুর বারবার, মানে ভদ্রলোক তুমি চুপ করো, তুমি চুপ করো, তাতে মনে হচ্ছিল যে ওখানে মহিলা ভীষণভাবে ডমিনেটেড। আর যেখানে আমার বিয়ে হয়েছে আলটিমেটলি তারা খুব ছোট পরিবার, 2 ভাই, 1 ভাই আমেরিকা থাকে, 1 ভাই এখানে, মা বাবা মডার্ন। আমার মনে হয়েছিল, আমার কাকা আমাকে বুঝিয়েছিল, শোনো সকালবেলা উঠে শতাব্দীরা চা করে গিয়ে ভাসুরকে যাকে দিয়ে খাওয়াবে, রান্না করবে, সেগুলো কি তোমার পক্ষে পসিবল? যদি না হয় তাহলে চুজ করো কি করবে। তখন আমার এই ফ্যামিলি চুজ করা হয়েছে এবং বিয়ে করেছি। কিন্তু কোভিডের সময় মনে হয়েছে ভুল, কারণ জয়েন্ট ফ্যামিলি খুব প্রয়োজন, এটা আমি ভীষণভাবে রিয়েলাইজ করেছি। এবং যত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রিয়েলাইজ করছি, বাচ্চাদের বিশেষ করে, আমি এত বাইরে থাকি বলে, যে বাবা সঙ্গে জ্যাঠা, কাকা, ঠাকুমা, ঠাকুরদাদার সঙ্গে থাকলে বাচ্চারা ভালো মানুষ হয় এবং আমাদের জীবনে ওটা ফিরে আসা খুব জরুরি। আমরা যদি স্বাধীনতা চাই মানে ছোট ফ্যামিলিকে, কিন্তু এটা অ্যাকচুয়ালি স্বাধীনতা নয়, সেটা কিন্তু আমি এখন রিয়েলাইজ করছি। কিন্তু যা হোক, মৃগাঙ্ক ব্যানার্জি ভালো মানুষ বলে এত বছর টিকে গেছে। মানে এটাই এই কেমিস্ট্রিটা কি সব সাফল্য, কেমিস্ট্রি 25 বছর, অনেক বছর। আমি বলি কে কাকে সহ্য করলো, তুমি না আমি। আসলে যেটা হচ্ছে যে আমার কাজের স্বাধীনতা দেওয়া এবং আমার শ্বশুরবাড়ি, আমার শাশুড়ি শ্বশুরও কখনো কিন্তু ওই এটা করো না, এটা পড়ো না, এটাই করো না, এগুলো কিন্তু কখনো করেনি। সেটা আমার সেই ফ্রিডমটা সবসময় রেখেছে এবং আমিও ফ্রিডমটা নিয়ে কখনো কিন্তু মিসইউজ করিনি। যে হয় না যে আমি পাবে গিয়ে বসে আছি কিংবা আমি চলে গেলাম নিজের মনে, এইগুলো কখনো করিনি। আমার মনে হয় ওরা আমাকে ফ্রিডম দিয়েছে, আমি সেটাকে সযত্নে সম্মানের সঙ্গে রেখেছি। তো শরৎবিদায় প্রেমে পড়েনি, এটা তো হতে পারে না ইন্ডাস্ট্রিতে। মানে কত প্রেমের প্রস্তাব বা বিয়ের প্রস্তাব কটা পেয়েছিলেন, মানে ইন্ডাস্ট্রির মধ্যে থেকে? নাম বলতে বলছি না। না, প্রেম তো অনেকেই, প্রস্তাব, প্রেমে পড়াও অনেক, নিশ্চয়ই ভালো লাগে। প্রেম ছাড়া জীবন ভীষণই, মানে প্রেমটা সব অর্থে ওই প্রেম নয়, মানে সবটাই শরীর বা সবটাই বিয়ে বা সবটাই না, কিন্তু একটা বন্ধুত্ব, একটা প্রেম, মানে যেটাকে একটা বিশ্বাসযোগ্যতা বা একটা ভরসার মানুষ খুব জরুরি, যার সঙ্গে সবকিছু শেয়ার করা যায়। এটা ভরসাযোগ্য মানুষ জীবনে পাওয়া। এবং আমি খুব ডিপেন্ডেবল মানসিকভাবে হই। আমি ফাইন্যান্সিয়ালি ভীষণ ছোটবেলা থেকে এস্টাবলিশ। আমি বাকি সব কিছুতে আমি মনে করি যে আমি ইকুয়াল, সুতরাং আমার কোনো ডিপেন্ডেন্সি নেই কারোর উপর। কিন্তু আমি আমার বাবা, আমার স্বামী, আমার ছেলের প্রতি থাকতে, ডিপেন্ডেবল থাকতে ভালোবাসি। আমি ওটা, আমার ওই আবেগটা আমার ভালো কাজ করে। তো সেই জন্য আমি কখনোই আমি যা খুশি জায়গাতে থাকবো না, বা এতদিন যখন থাকিনি আর বাকি জীবনে চান্স। আচ্ছা, বিয়ের কথা বলতে, বিয়ের দিনে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, আর আগের দিন এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে যারা পলিটিক্যাল, মানে আমার মনে আছে সেই সময় তো চিফ মিনিস্টার সবাই বিয়েতে যেতেন না, মানে একদমই, মানে এখন দিদি তো অনেকের বিয়েতেই যায় ওইভাবে। তখন একটা বিশাল ঘটনা ছিল যে বুদ্ধবাবু এবং জ্যোতিবাবু একসাথে, জ্যোতিবাবু বিশেষ করে আসাটা এসছে, এবং সেই সময় পলিটিক্যাল যারা মন্ত্রী সবাই এসছিল। এবং আমার যেখানে বিয়ে, সেদিনকে রাইটার্স বিল্ডিং অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছিল, 3টে থেকে ওরা সবাই বলেছিল যে চলো শতাব্দীর বিয়েতে যেতে হবে, সুতরাং সব বন্ধ, রাইটার্স বিল্ডিং সেদিনকে ছুটি হয়ে গেছিল। এবং আমি যেই রাস্তায় আমার বিয়ে হয়েছিল সেই রাস্তাটা পুরো বন্ধ হয়ে গেছিল, এত ভিআইপি, এত কিছু আসা। এবং বিয়ের দিন রিসেপশন ছিল ওই বাসন্তী কলেজের পাশে, তখন কোল ইন্ডিয়া, এখন নেই, কোল ইন্ডিয়ার সেটা একটা গেস্ট হাউস ছিল, এবং তাতে স্পেশালি, এবং শুধু সেটা না, সন্ধ্যা মুখার্জি থেকে আরম্ভ করে, মানে যারা নর্মালি কারোর কাছে যায় না, কারোর বিয়েতে যায় না, সেই জায়গাগুলো, তপন সিনহা এসেছিলেন না, এগুলো আমি ব্লেসড। মানে আমি
সেগুলো ছবিগুলো সব নষ্ট হয়ে গেছে, আমার কাছে কিছুই ছবি নেই জানো, ড্যাম্প হয়ে গিয়ে, মানে যত্নও কম করেছি, কিন্তু দেখলাম যে প্রচুর মানুষের স্মৃতির জায়গা এবং তাদের ভালোবাসা থেকে এসছে। কারণ আমার পিয়ার খুব খারাপ, তো তারপরেও যে তারা এসেছিল শুধুমাত্র ভালোবাসাকে কেন্দ্র করে। আর যেটা বলবো যে সবাই তো খেলাধুলো ভীষণ পছন্দ করে, সেফি গ্রাফের ফ্যান, ওরকমই মানে আমি যদি বলছিলাম যে চুমান্তার ছু যদি কেউ দেখে, মানে ওই যে গ্ল্যামার স্টেফির সঙ্গে তুলনা করতো, কিন্তু আমি বললে এখন সেটা নিয়ে বিশাল মিম হবে, আচ্ছা ওনাকে সত্যি তাই অনেকের সঙ্গে সিমিলার তখন বলতো। এবং আমি খেলাধুলায় ভীষণ ভালো ছিলাম, মানে স্পোর্টসম্যান দারুণ ছিলাম। মানে তার কোন স্পোর্টস, মানে আমি প্রথমত আমি স্কুলে সবসময় চ্যাম্পিয়ন থাকতাম, ক্লাবে সব চ্যাম্পিয়ন থাকতাম, আমি ব্যাডমিন্টন খুব ভালো খেলতাম এবং মানে রান 100 মিটার 200 মিটার্সে আমি মানে 3 বছর চ্যাম্পিয়ন, মানে প্রত্যেকবার ফার্স্ট হতে হতো তবেই না। আমি খুবই খুবই অ্যাক্টিভ ছিলাম। তার আরেকটা মজা হচ্ছে, সিনেমায় যখন আমি ওই ভিলেন দৌড়চ্ছে আর আমি দৌড়চ্ছি সিন হতো, তখন সবসময় ভিলেনের দল বলতো হিরোইন তো কত দৌড়বে, আস্তে আস্তে মানে চান্স দিত আমাকে দৌড়ানো। আমি যখন দৌড়তাম তখন ওরা এসে বলতো মা আমার চান্স দিয়ে লাভ নেই, আপনি আস্তে দৌড়ুন এরকম বলতো। তো সেই জায়গা থেকে আমি আমার ফিটনেস নিয়ে আমি খুব খুশি ছিলাম এবং দারুণ আমি জিমন্যাস্টিক করতাম। আমার স্কুলে মনে আছে আমি ওই আর্চ করে না চোখ দিয়ে ছুঁচ তুলেছিলাম, সেটা আমার মা অব্দি পৌঁছতে আমার পিসি আমার মা কি বকুনি কি বন্ধ করেছিল। সব জিমন্যাস্টিক আমি করতাম, বহু বছর করেছি। তো কিন্তু এখন যদি আমাকে বলো যে আমার মনে হয় যে আমি একদম ফিট নই আর। না ফিট না হলে এত দৌড়াদৌড়ি করে একেবারে ওটার একটা প্রভাব তো আছে এত বছর থেকে। স্টেফি গ্রাফের ফ্যানটা হলেন কিভাবে? তখন ওর খেলা দেখতাম, ওর খেলা দেখতাম, অদ্ভুত সুন্দর ছিল ওই স্কার্ট, ওই অ্যাট্রাকশন, ওগুলো খুব মানে অ্যাট্রাক্ট করতো। মানে হয় না সার্কাস দেখে আমরা তো প্রথমে সার্কাস করবো, কেন ওই রকম ড্রেস করতো, ওরকম করতো, আর সার্কাস করতে হয় জীবনে। সেরকম স্টেফি গ্রাফের ওই টোটাল গেট আপ পার্সোনালিটি, আচ্ছা দারুণ তো। রাইট, আমি শেষের দিকে হয়ে আসছি, তারাও আসছে। তো আমি কয়েকটা মানে ওয়ান লাইনের উত্তর হতে পারে, 2 লাইনের উত্তর হতে পারে, কয়েকটা শব্দ বলবো, ঠিক আছে? আবার সেটা নিয়ে আর কি কথা বলবো আর কি। তো তোমারই চলার পথে দিয়ে যেতে চাই, একান্ত আপন। হ্যাঁ, ভিক্টর ব্যানার্জি, আমি শিলিগুড়িতে শুটিং, জিপে, তারপর ওই কাঠগলার মধ্যে। সেখানে আমার মনে আছে তখন অন্তরঙ্গের শুটিং করছি আমি, অন্তরঙ্গ শুটিং ছিল তাপসদার সঙ্গে, ওটা শুটিং চলছিল ওখানে, ওখানে চলছিল শুটিং, সেটা হচ্ছে কি জানেন জায়গাটার নাম, সেখানে আমরা 1 মাস ছিলাম। আর ওই শুটিং এর জন্য আমাকে আসতে হয়েছিল এবং সেই টাইমটা কিছুতে অ্যাডজাস্ট হচ্ছিল না, ভীষণ টেনশন ভীষণ প্রেশার নিয়ে আমি শুধুমাত্র এসেছি গানটা শুট করে আবার আমি চলে যাব করে আমি অন্তরঙ্গ ছবি শেষ করেছিলাম। গানটা সুপার হিট। রাইট, এবার 3টে জুটি বলবো, অবশ্যই উত্তম সুচিত্রা বাদ দিয়ে। তাপস পাল, শতাব্দী রায়, প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব শুভশ্রী, জিৎ কোয়েল। আমি যদি ক্রোনোলজি সাজাতে বলি, অবশ্যই প্রসেনজিৎ, দেবশ্রী রায় আরেকটা। দেখো এটা সাজানো খুব কঠিন, এই জন্য প্রথম কথা এই পরের যে প্রজন্মের জুটিটা আমি পাই না, এটা মানুষ পছন্দ করে, সব জুটি মানুষের পছন্দের হয়, আমার পছন্দের নয়। কিন্তু আমার তাপস পালের জুটিটা অনেক ছবি হিট হয়েছে, প্রচুর ছবি হিট হয়েছে, 100 থেকে 150 কাছাকাছি ছবি করেছি, হিট হয়েছিল বলে অনেকে। কিন্তু সেটাও মানে যারা আমার তাপস পালের ভক্ত তারা আমাদের জুটিটা পছন্দ করে, যারা আমরা প্রসেনজিতের ভক্ত তারা আমাদের জুটিটা পছন্দ, যারা দেবশ্রী প্রসেনজিতের ভক্ত তারা দেবশ্রী প্রসেনজিতের। শতাব্দী কার জুটি বেশি পছন্দ করতেন? শতাব্দী রায় মানে নিজের ক্ষেত্রে কার সঙ্গে তারা ভিক্টর ব্যানার্জির সঙ্গে কাজ করেছেন, চিরঞ্জিতদার সঙ্গে কাজ হয়েছে, অরিন্দম গাঙ্গুলির সঙ্গে কাজ, অভিষেক, লোকেশ, আরো অনেকে, অর্জুন চক্রবর্তী, প্রসেনজিৎ তো অবশ্যই। হ্যাঁ প্রসেনজিৎ তো অবশ্যই, কিন্তু আমি জানি না, আমি আমার শতাব্দীর জুটি কি ম্যাজিক ছিল আমি জানি না, মানে লোকে ভালো লাগতো। বা আসলে যদি বলো আমি ভীষণ অজ্ঞ ছিলাম তখন, মানে জুটি কাকে বলে, কোনটা করলে হিট হয় না, এখন শুনে মনে পড়ে আচ্ছা হ্যাঁ তাই তো সেরকম, মানে কোন জুটিটা আমি স্পেসিফিক, যে ছবিটা ভাল লাগবে, যে চরিত্রটা সেটা তখন সেই মুহূর্তে সেটাকে ভাল লাগে, সেই জুটিটাকে ভাল লাগে, তাই না? তারপরে আবার হয়তো অন্য জুটির সঙ্গে আমার প্রসেনজিতের অনেক গান হিট আছে,
যেহেতু বুম্বা আমি নাচতাম বলে ওই গানগুলো হিট আমার মনে হয় আচ্ছা এটা তো ভালো লাগতো। আমার তাপস অনেক ছবি হিট আছে, তাপস পাল সেই হতে নাচতে পারতেন না, মানে অত ভালো নাচতে পারতো না, তো কিন্তু ওর অ্যাকশনের অ্যাক্টিং এর জন্য এত ফেমাস ছিল এবং তার জন্য ওই জায়গায় ইমোশন গুলো আমাদের ভালো হতো, মানে অনেক অনেক রিজনের জুটি। তো আচ্ছা, এটা থেকে যদি জিজ্ঞেস করবো যে মানে দেবশ্রী রায়ের সঙ্গে যখন একসঙ্গে কাজ করছে, মানে সেটা প্রথমে প্রত্যেকে একটু ছিল যে কিভাবে দুজন এত বড় হিরোইন করবে, মানে আলটিমেটলি কি এটা কি সত্যি, মানে তারপর কি বুম্বাদার কথাতেই তারপর মানে একদম হ্যাঁ, এবং বুম্বা সেটা খুব ব্যালেন্স করেছিল, হ্যান্ডেল উইথ কেয়ারের মতো, মানে একদম কাঁচের জিনিসের মতো, একবার ওকে ব্যালেন্স করতে হবে, আমাকে ব্যালেন্স করতো, এবং জার্নালিস্টদের তখন খুব বলে রাখা হয়েছিল ও ট্যাকল করতে, আমরা কিছু করতাম না, কোনো কারণে একটা শব্দ যেন ভুল না লিখে আমাদের মধ্যে প্রবলেম তৈরি করে। সো সেই জন্যে ওর সেটা পুরোটাই ক্রেডিট বুম্বার, যেখান থেকে এই ছবিটা শেষ হয়েছে এবং আমরা দুজন ছবিটা কমপ্লিট করতে পেরেছি। এবার এটা যেটা জানতে চাইবো যাত্রা যাত্রা যদি বলি, মানে কতটা শতাব্দী রায় ক্ষেত্রে অনেক বছর করেছি এবং সাকসেসফুলি করেছি, মানে এই ফিল্ডগুলো দেখো সাকসেস না হলে বেশি দিন কন্টিনিউ করা সম্ভব না আমার মতে। অনেকে যেমন বলে, কিছুদিন আগে আপনি জানেন কিনা জানি না, বিতর্ক হয়েছিল একটা মন্তব্য নিয়ে যে আরে বা এমনিও সাধারণত বলা যায় যে যাত্রার মতন করছে, তাতে করে যাত্রাটাকে ছোট করা হয়। তো আপনি কিভাবে দেখেন যাত্রার মতন? না দেখো, এটা কিন্তু ছোট করে ভাবা উচিত, এই জন্য যে আমরা বলি না ও মা হেমা মালিনী, তো তারপরে এত হিরোইন এসছে, তাকে এরকম ভাবে কেউ এক্সাম্পল দেয় না, তো সেটা হেমা মালিনী পজিটিভ বলে তুমি বলছো যে আচ্ছা পজিটিভ এক্সাম্পল। যাত্রা মানে যেহেতু লাউড হতো, সেটাকে তুমি লাউড হলে তুমি যাত্রা ভাবে ভাবছো, সেটা কিন্তু যারা বলছে তাদের মানে ওটা যদি ভাবো যে না নেগেটিভ ভাবে ধরো, তাহলে তো ওটা খারাপ লাগা উচিত। যাত্রা একটা ইন্ডাস্ট্রি যেখানে অনেক মানুষ করে খেয়েছে, এবং আমিও অনেক বেশি টাকা পেয়েছি সিনেমার থেকে যাত্রাতে, যেটা আমার জীবনকে দাঁড় করিয়েছে। তো যাত্রা কি কখনো করবেন শতাব্দী? আর করবো না, কারণ অত পরিশ্রম করতে পারবো না, মানে এই যে জার্নি আমি ভাবলে ভাবে কি করে করেছি, 7 ঘন্টা 8 ঘন্টা জার্নি করে 3 ঘন্টা শো করে আবার 8 ঘন্টা জার্নি করে ফিরেছি, এটা মনে হয় যে খুব কষ্টের, সেটা এখন আর মনে হয় সম্ভব না। তপন সিনহা আপনার কাছে? তপন সিনহা, আমার মনে হয় যে তপন সিনহাকে যে সম্মান দেওয়া উচিত ছিল সে সম্মান তপন সিনহাকে দেওয়া হয়নি, এটা আমার অভিযোগ, আমার অভিমান, এবং আমার মনে হয় যে 3 জন ডিরেক্টরের নামের সঙ্গে ওনার নাম আসা উচিত সেটাকে আনা হয় না, ওনাকে আলাদা ওনাকে পরের স্টেজে রাখা হচ্ছে, এটা কিন্তু নয়, ওনার প্রাপ্যতা নয়। একজন ডিরেক্টর যার প্রত্যেকটা ছবির ধারা অন্য, আপনি বলছেন হ্যাঁ, মানে ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেনের সঙ্গে তপন সিনহার নাম থাকা উচিত। একদম একদম একদম। এবং ওনার ছবিতে ওনার ছবি হচ্ছে দর্শকে কিছু দিয়েছে, সামাজিক একটা কোনো না কোনো বক্তব্য, যে বক্তব্য ছবি করার মানে উনি বুঝিয়েছেন, কোনো চরিত্রের সঙ্গে কোনো চরিত্রের মিল হয়নি, মানে সব ডিরেক্টরের একটা সিগনেচার কনসেপ্ট থাকে, ওই রকম দেখবে সেটের মিল পাবে, ভাবনা চরিত্রের মিল পাবে, ওনার কোনো মিল নেই। উনি যে সময় যে চরিত্রগুলোকে নিয়ে দুঃসাহসের, বিধবা নিয়ে ছবি করা, পাগল নিয়ে ছবি করা, বাচ্চা নিয়ে ছবি করা, যে ছবিগুলো উনি করেছেন এবং সাকসেসফুলি করেছেন, সেগুলোর জন্য উনি একটা নিজে ইনস্টিটিউশন আমি মনে করি। এবং এই সাহসবোধ আর কোনো পরিচালক তো শব্দটা মিন করে বলছি নেয়নি, যেটা উনি প্রত্যেকটা ছবিতে প্রমাণ দিয়েছেন। এই জন্য আমার প্রথম ছবি পরিচালক, আমার গুরু, আমার ইতিহাসে লেখা থাকতো তপন সিনহা, তার জন্য নয়, আমি দর্শক হিসেবে বলবো তপন সিনহা। আশা ভোসলে আপনার জীবনে বিরাট অবদান। আমার জীবনে অবদান, প্রচুর ছবিতে আমার গান, আমি না সত্যি বলছি, আমি যখন থাকি তখন সেটা মূল্য বুঝি না, এখন আমি দেখি অনেক জায়গায় আচ্ছা এটা আশা ভোসলে, আচ্ছা এটা হিট, আশা ভোসলে হিটের লিস্ট যখন বাংলা ছবির গান হয় দেখি অনেক গান আমার, তো সেগুলো ঠিক আছে, মানে তার জন্যও মানে ধরো একটা গান তো একটা আর্টিস্টকে অনেক এগিয়ে নেয়, একটা মিউজিক, বাপি লাহিড়ী অনেক ছবিকে এগিয়ে দিয়েছে, অনেক এরকম ছবি আছে শুধু একটা গানের জন্য ছবি হিট হয়েছে, তাই না? তো সেই জন্য অবদান ঠিক সময় সেই মানুষগুলোকে আমি পেয়েছি। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিরো এবং অনেক দিন কন্টিনিউ করছে, তার
সিনেমার প্রতি তার আবেগের জন্য, সিনেমার প্রতি সে যে এফোর্ট দিয়েছে দিচ্ছে, সেই জন্য এতদিন কন্টিনিউ করতে পারছে, নিজেকে মেনটেন করেছে, আর দ্বিতীয়ত এতদিন সুযোগ পাচ্ছে বলে নিজেকে প্রকাশ করতে পারছে, যেটা অনেক অভিনেতার ভাগ্যে জোটে না, অনেক অভিনেতার পক্ষে সম্ভব হয় না নিজেকে মেনটেন করে। আর দ্বিতীয়ত যে ও ফিল্ম ছাড়া আর কিছু করেনি বলে ফিল্মটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে, তার ফলে ও এখনো পর্যন্ত সেই জায়গায় থাকতে পেরেছে এবং অনেক এক্সপেরিমেন্ট করতে পেরেছে চরিত্রগুলোকে নিয়ে। ধরো আজ থেকে ও যদি 20 বছর আগে কাজ করা ছেড়ে দিত বা কাজ না করতো, তাহলে এই যে পরের ফেজটা ও যে অভিনেতা হিসেবে প্রমাণের জায়গা পাচ্ছে সেটা পেত না। তাপস পাল আমাদের সময়কার সবচেয়ে ভালো অভিনেতা এবং সেই সময় প্রচুর জনপ্রিয়, মানে সুপারস্টার। আমরা যদি বলি উত্তম কুমারের পর যদি সেই সুপারস্টার হয়েছে, তাপস পাল হয়েছিলেন। দারুণ মানুষ, মাটির মানুষ, স্টারডামকে বাইরে রেখে এত তাড়াতাড়ি চলে যাওয়া উচিত ছিল না। চিরঞ্জিত আমাদের সময় সবচেয়ে সুপুরুষ হিরো। এখনো পর্যন্ত মনে করি যে যে হাইট, যে চেহারা, যা সুন্দর, সেটা অ্যাট্রাকটিভ, মানে হিরো হিসেবে এরকমই হিরো হওয়া উচিত সেরকম। আর ওর একটা আলাদা জগৎ আছে, মানে জগৎ মানে ও যেটা মনে করে ঠিক সেটা কি বলে, সেটা জাস্টিফিকেশনও দেয় এবং সেটা ওর মতন করেই ভাবে, সেটা একটা অন্য জগৎ। আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, ঝগড়া যে হয়নি তা না, সম্পর্ক যে শেষ হয়ে গিয়েছিল না তাও নয়, হয়েছিল। আমি প্রডিউস করতে গিয়ে ওর সঙ্গে হয়েছিল প্রবলেম, কিন্তু আবার সম্পর্কটা সুন্দর, এখনো কথা হয়, এখনো দেখা হলে অনেক আড্ডা হয়, দুজনে আড্ডা মারতে খুব ভালোবাসি। দেবশ্রী রায়ের সঙ্গে যখন আমরা কাজ করেছি একসঙ্গে, কথা ছিল না, আমাদের সঙ্গে সম্পর্ক কোনোদিনই ছিল না, কিন্তু অদ্ভুতভাবে এখন আমাদের খুব ভালো সম্পর্ক, এখন আমাদের বন্ধুত্ব, আমরা এখন ফোনে কথা বলি, আমাদের দেখা হয়, আমরা অনেক কিছু শেয়ার করি। কিন্তু যেটা কাজের সময় যখন ছিলাম ইন্ডাস্ট্রিতে, যখন একসঙ্গে দুজনে টপ ফর্মে কাজ করেছি, তখন ছিল না। এটাই জীবন, অ্যাকচুয়ালি এটাই জীবন, এটাই অভিজ্ঞতা এবং এটা বয়সের সঙ্গে সঙ্গে পাল্টায়, যেটা হলো আগে হলেও হতে পারতো। ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋতুপর্ণা থেকে শেখার আছে, কারণ ওর অ্যাক্টিং সবাই করে, ট্যালেন্ট অনেকেরই আছে, কিন্তু তার সঙ্গে যে ওর টেনাসিটি, ও যে পিয়ার, ও যে কানেকশন রাখে, ও যে সারাক্ষণ কাজ নিয়ে থাকে এবং কাজটাকে এত প্রায়োরিটি দেয় এবং সেটার জন্য যা যা লড়াই করতে হয়, সেই লড়াইগুলো করে, এটা শেখার জিনিস হতে। বাৎসরিক আমার অনেক বছর পরে নতুন অভিজ্ঞতার কাজ এবং মৈনাক ভৌমিকের নতুন ছবি, তাতে আমার ইচ্ছে এবং আমার আবেদন মানুষ সেটা দেখুক। তাহলে যে যারা আমাকে এতদিন ধরে দেখা হলে বলতো যে কেন অভিনয় করছেন না, অভিনয় দরকার, আপনার অভিনয় দেখতে চাই, তাদেরকে বলবো যে সিনেমা হলে আসুন এবং বাৎসরিক দেখলে 6 জুন রিলিজ হচ্ছে, আমার ভাল লাগবে, আগামী দিন আরো কাজ করতে ইচ্ছে থাকবে। লাস্ট দুটো, জিন্দা জিন্দা আছে এখনো, অনেকেই জানে না। জিন্দা আমার নিকনেম। আমরা ছোটবেলায় মনে আছে যে আমার বাবা আমাকে খুব খ্যাপাতো যে এই জিন্দাবাদ জিন্দাবাদ, তাই আমি বলতাম, মানে জিন্দাবাদটা এই জন্য বলতো যে জিন্দাকে বাদ দেওয়া হলো। আর একদম কেউ না, লোক তো বলবে তোমার নিজের মেয়েকে নিজেই বাদ দিলে, কিন্তু বাদটা সবসময় বাচ্চাদের কাছে জিন্দা, এখনো জিন্দা আছে। এবং এখন শতাব্দীরায় জিন্দাবাদ, দুটোই আমার নাম।